ফেসবুকে একটা আপুর সাথে পরিচয় হয়। তার নাম মেঘলা, আমার 1 বছর সিনিয়র। আমি থাকি এক শহরে আর উনি থাকেন আরেক শহরে। কিন্তু আমি যখন কলেজে উঠলাম তখন তার শহরে গেলাম লেখাপড়ার জন্য। ও দুঃখিত, আমার পরিচয় দেওয়া হলো না তো। আমার নাম আকাশ, বাবা মায়ের 3 মাত্র সন্তান। যাই হোক, এখন গল্পে আসি। তো কলেজে প্রথম দিনই পড়লাম ঝামেলায়, বড় ভাইদের র্যাগিংয়ের শিকার হলাম। তাদের মধ্যে একজন বলল, কলেজে নতুন আইছিস? জি ভাইয়া। এই নে গোলাপ, আর কোনো এক মেয়েকে প্রপোজ কর। কিন্তু ভাইয়া। কোনো কথা বললে মায়ের খাবি, যা বললাম তাই কর। কিচ্ছু করার নাই, এখন তো কাউকে প্রপোজ করতেই হবে, তা না হলে যদি মারে। আমার কপাল ভালো ছিল, তাই সামনে মেঘলা আপুকে দেখতে পেলাম, তাই সাথে সাথে তাকে প্রপোজ করলাম। উনি ফুলটা নিয়ে বললেন, বুঝতে পারছি, র্যাগিং এর শিকার হইছো। হ্যাঁ আপু, প্রথম দিনই ঝামেলায় পড়লাম। আচ্ছা, এখন ক্লাসে যাও, চলো একসাথে যাই। ওকে আপু। আমি আপুর সামনে থেকে কথা বলে চলে আসতেছি, তখন দেখলাম বড় ভাইগুলো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যাই হোক, ওই দিন একসাথে বাসায় যাওয়ার জন্য কলেজ থেকে বাইর হলাম। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে উনি রিক্সা নিয়ে ওনার বাসায় চলে গেলেন, আমিও আমার বাসায় চলে আসলাম, মানে মামার বাসায় আর কি। তারপর প্রতিদিনই তার সাথে দেখা হয়, কথা হয়, দুইটাই হয়। এর মধ্যেই তার সাথে তুমি করে কথা বলার অধিকারও আদায় করে ফেলছি, কিন্তু সেটা অনেক জোর করেই। মজা করে অনেকবার বলছি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, কিন্তু কখন যে মন থেকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। তিনি দেখতে আহামরি সুন্দর নয়, কিন্তু একটা মায়া আছে তার মুখে, তাই হয়তো প্রেমে পড়ে গেছি। অনেকবার তাকে বলতে চেয়েছি যে ভালোবাসি তোমায়, কিন্তু বলতে পারি নাই। ভালোই চলছিল দিনগুলো, কিন্তু আমার দ্বারা এইভাবে না বলে থাকাটা সম্ভব হচ্ছিল না। তাই একদিন আপুকে বলছিলাম যে আজকে বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে যাব। সত্যি? হ্যাঁ, বিকালে তৈরি থাকবা কিন্তু। ওটা আর তোমাকে বলতে হবে না। ওকে, চলো এখন বাসায় যাই। আচ্ছা চলো। এই বলে যে যার বাড়িতে চলে আসলাম। তারপর এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি আর ভাবতেছি আজকে তাকে মনের কথা বলবোই। কিছুক্ষণ পর কিছু খেয়ে শুয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম মেঘলার বাড়িতে। আমি তার বাড়ির সামনে দাঁড়াই আছি, হঠাৎ একটা পরী আমার সামনে এসে দাঁড়ালো। আমি তো হ্যাবলার মতো তাকিয়ে আছি তার দিকে। এভাবে তাকিয়ে আছো কেন? না না, কিছু না। হয়েছে হয়েছে, চলো এখন। ও হ্যাঁ চলো। তারপর অনেক ঘুরলাম। তিনি তো ফুচকা পাগলি, তাই ফুচকা খাওয়াতে হয়েছে। তারপর একটা সুন্দর জায়গায় গিয়ে বসলাম। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? জানি না কথাগুলো কিভাবে নিবা, কিন্তু না বলে আমি শান্তি পাচ্ছি না গো। কি বলবে ভালো করে বলো। মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে মেঘলা বলল, তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর, তুই আমার জুনিয়র আর আমি তোকে কোনোদিন ওইভাবে দেখিও নাই। বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। থাক তুই তোর ভালোবাসা নিয়ে। বলে চলে গেল। আমি তার যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। মেঘলা আপু চলে গেল আর আমি পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছি আর ভাবতেছি কিভাবে আমার সাথে এমন করলো। তিনি সব সময় আমার কেয়ার করতেন, তাহলে কি আমার ধারণা ভুল? তবে যাই হোক, আমি তার পেছন এত সহজে ছাড়বো না। তাকে যে সত্যিই ভালোবেসে ফেলছি, এইসব আবল তাবল ভেবে চলে আসলাম বাসায়। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরদিন কলেজ ছুটি ছিল, তাই তার সাথে কথা বলা হয়নি, দেখাও হয়নি। তারপর একবার ফোন দিলাম তাকে, কপাল ভালো ছিল তাই সাথে সাথেই ফোন রিসিভ করে। আই এম সরি। আচ্ছা, আর কোনোদিন এমন করবি না। আর করবো না, ঠিক আছে, তবে আমি তো তোমাকে ভালোবাসবই। আবার শুরু করলি? কি শুরু করলাম? আমি বলছি শুধু আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে হবে না। আচ্ছা, তবে কোনো অধিকার ফলাতে আসবি না। ওকে। আচ্ছা এখন রাখি, কাজ আছে। কি এমন কাজ আছে? চুপ থাক। যা, ফোন কেটে দিল। তবে আমি খুশি যে আমার সাথে কথা বলছে। ভালো যাচ্ছিল দিনকাল, তবে আগের মতো আমার সাথে কথা বলে না, কোনো খোঁজ খবর নেয় না। তারপরেও আমি খুশি যে আমার ভালোবাসার মানুষটা আমার সাথে একটু হলেও কথা বলে। কিন্তু তিনি আমার সাথে ব্যবহার খারাপ করে কেন? একদিন বিকালে
আমি বাইরে হাঁটতেছিলাম, হঠাৎ লক্ষ্য করলাম মেঘলা আপু আমাদের কলেজের একটা ভাইয়ার বাইকের পেছনে বসে কোথায় যেন যাচ্ছে। সাথে সাথেই বুকের বাম পাশে ব্যথা অনুভব করলাম। সেখানে আর একটুও দেরি করি নাই, সোজা বাসায় চলে আসলাম। আর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ওই ছেলেটার জন্যই কি মেঘলা আপু আমাকে এড়িয়ে চলতো? না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। না, তাহলে আমি মেঘলাকে হারিয়ে ফেলবো। কালকেই কিছু একটা করতে হবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। মামি এসে ডেকে গেল। তারপর কোনো রকম কিছু একটা খেয়ে শুয়ে পড়লাম। পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে দোয়া চাইলাম যাতে মেঘলা আমার হয়, কারণ এখন মনে হচ্ছে ওকে ছাড়া বাঁচবই না। কি জানি হঠাৎ এমন হওয়ার কারণ কি। মানুষ নামক জীবনটা আসলে আজব, কখনকার মায়ায় পড়ে যায় নিজেও টের পায় না, যেমন আমি। যাই হোক, সেদিন সকালে কলেজে গেলাম। কলেজে আসার সময় মামি অনেক জোর করলো নাস্তা করতে, কিন্তু মনের অবস্থা ভালো না থাকায় নাস্তা তো দূরের কথা, খাবারের দিকেও চোখ দিতে মন চাইছিল না। তাই না খেয়ে চলে আসলাম। যথারীতি ক্লাস শুরু হওয়ার 30 মিনিট আগেই আসি, আর আজকে কোনো ব্যতিক্রম নেই। কলেজে এসে একটা গাছের নিচে ঘাসের উপরে বসে পড়লাম। একটু বসে থাকার পরে গেটের দিকে নজর গেল। তখন দেখলাম মেঘলা আসছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! মেঘলা আসলে মায়াবী পরি। অল্প সময়ে সে আমার পুরো পৃথিবী হয়ে উঠেছে। মেঘলা আমার সামনে দিয়ে চলে গেল। আমার দিকে একবার তাকানোর পরেই আবার চলে যেতে লাগলো তার ক্লাসরুমের দিকে। তখনই একটা ছেলে মেঘলাকে ডাকলো, আর মেঘলাও ছেলেটার কাছে গিয়ে গল্প করতে শুরু করলো। পরে শুনেছি ছেলেটার নাম রাফি। কিছু সময় গল্প করার পরেই দুজন একসাথে তাদের ক্লাসরুমে প্রবেশ করলো। এসব দেখে আমার এত কষ্ট হচ্ছিল যে চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনা পানি পড়ল। ভালোবাসার মানুষটার পাশে অন্য মানুষকে সহ্য করা যে কতটা কষ্টের। চোখ মুছে মন খারাপ করে নিজের ক্লাসে চলে গেলাম, কিন্তু পড়ায় মন বসছে না, শুধু মেঘলার কথা মনে পড়ছে। কোনো রকমেই সব ক্লাস শেষে বাসায় যেয়ে শুয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম ভাঙলো। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে আসলাম। ভাবলাম একটু পড়তে বসবো, কিন্তু না পড়ার টেবিলে বসেই বই হাতে নিয়ে বইয়ের মধ্যে শুধু মেঘলার মায়াবী মুখখানা ভেসে উঠছিল। কি জানি পাগলিটা কেন বুঝছে না তাকে এত ভালোবাসি। রাতে মামি এসে ডেকে গেল খেতে, কিন্তু যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু একটু পরে মামা নিজে এসে হাত ধরে নিয়ে গেল খাওয়ার টেবিলে, তাই আর না করতে পারেনি। তবে খাবার গলা দিয়ে নামতেই চাইছে না। অনেক কষ্টে একটু খাবার খেয়ে চলে আসলাম রুমে এসে শুয়ে পড়লাম। মেঘলার কথা খুব মনে পড়ছে। হঠাৎ লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। পরের দিন সকালে উঠে সেই একইভাবে চলে আসলাম কলেজে, আর আজকে সেই একই কাহিনী। এভাবে কেটে গেল 10 দিন। আর এই 10 দিনের মধ্যে হয়তো একটা দিনও বাকি যায়নি যে আমি কাঁদিনি, শুধুমাত্র মেঘলার জন্য। কিন্তু সেই মেয়ে বুঝতেই চায় না। ইন মাই রিয়েল লাইফ কেউ আমারে বোঝে না। হঠাৎ একদিন দেখি সেই ছেলেটার সাথে, মানে রাফির সাথে আজকে অনেক হেসে হেসে কথা বলছে। মেজাজটা পুরোই গরম হয়ে গেল। অতিরিক্ত রাগ উঠল আমার, আবার হাত পা কাঁপে। আর তখন কেউ যদি মারতে আসে তাহলে সে আহত হবেই। রাফির উপরে প্রচন্ড রাগ উঠে গেল। বড় হয়েছে তো কি হয়েছে, আর থাকতে পারলাম না। বসা থেকে উঠে সোজা ওদের কাছে চলে গেলাম, যে ঠাস করে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম রাফি নামে ছেলেটার গালে। সে গালে হাত দিয়ে অবাক হয়ে আমার দিকে তাকালো, আর তখন মেঘলা আমার শার্টের কলার ধরে ওর দিকে ঘুরিয়ে নিল। আমাকে ঠাস ঠাস করে একসাথে এক গালেই 3টা কষিয়ে থাপ্পড় মারলো। সাথে সাথেই গালে প্রচন্ড ব্যথা করতে লাগলো। মেঘলার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতো, কিন্তু ওর গায়ে হাত তোলা তো দূরের কথা,
একটা টোকা দেওয়ার ক্ষমতাও আমার নেই। ভালোবাসি যে নিজের জীবনের থেকেও বেশি। আমি মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তোমার সাথে এভাবে হাসি হাসি করে কথা বলার সাহস কে দিয়েছে ওকে, তাই মেরেছি। আমি দিয়েছি সাহস? আর আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো, তুই বাধা দেওয়ার কে? আমি তোমাকে ভালোবাসি, সত্যি। ওই কুত্তা, তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আজকের পরে তোর চেহারা আর আমাকে দেখাবি না। এমন বলো না প্লিজ, মরেই যাব। যা, তুই মর, কিন্তু তোর চেহারা আমাকে দেখাবি না। প্লিজ। যাবি নাকি জুতা পেটা করব? ভালোবাসি তোমাকে। ঠাস করে একটা থাপ্পড় মারলো। মেঘলা এইবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কুত্তা, জানোয়ার, অনেক হয়েছে তোর। আজকের পরে যদি আমার সামনে আসিস তাহলে তোর হাত পা ভাঙবো। তোকে আমার একটু সহ্য হচ্ছে না, দূর হয়ে যা চোখের সামনে থেকে। যা বলছি। আচ্ছা। কথাটা বলে মাথা নিচু করেই সেখান থেকে চলে আসলাম। কলেজের অনেকেই এই দৃশ্যটা দেখলো এতক্ষণ। আমি আর কোনো দেরি করিনি, কলেজ থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে মাথা নিচু করে রুমে চলে আসলাম। রুমে এসেই বিছানা শরীরটা এলিয়ে দিলাম। মাথাটা একটু একটু ব্যথা করছিল। হঠাৎ মনে হলো মাথায় কেউ পানি দিয়ে দিচ্ছে, তবুও চোখ খুলতে পারছিলাম না। অনেক কষ্টে চোখ খুললাম। চোখ খুলেই তো অবাক, এরা এখানে কি করতেছে? পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা মেঘলা আপু, তাই না? আরে ভাই, এরা আমার ভাই আর ভাবি। ভাবি মাথায় পানি দিতেছে আর আমার ভাইয়া পাশে বসে আছে। মাথায় পানি দেওয়ার সময় কোনো কথা বলে নাই। পানি দেওয়ার পর আমাকে বসাইয়ে দিল, দিয়েই প্রশ্ন শুরু করলো। ওই, তোর এত জ্বর আসলো কিভাবে? অনেকদিন পর তোর এত জ্বর আসলো? জ্বর কি জন্য আসলো আর কখন আসলো ওটাই তো জানি না। ওই, তোর গালে ওটা কিসের দাগ? গাল লাল হয়ে আছে কেন? ঠিকই তো বলেছে তোর ভাবি, গাল লাল কেন? থাপ্পড় দিছে। কি? কে থাপ্পড় দিছে তোকে? একটা বড় ভাই। মিথ্যা কথা বলা ছাড়া উপায় নাই। কেন থাপ্পড় দিয়েছে? আমার কারণে ভাইয়া পুকুরে পড়ে গেছে, তাই। তাই বলে এত জোরে আর এতগুলো থাপ্পড় মেরেছে? আচ্ছা, তুই আরাম কর, আমরা বাইরে যাই। বলেই চলে গেল ভাইয়া আর ভাবি। ওরা এখানে আসছে ঘোরার জন্য মনে হয়। আমার ভাইয়া আসছে শ্বশুর বাড়ি আর ভাবি বাপের বাড়ি, বোঝেন নাই? আরে আমার ভাই তো আমার মামাতো বোনকে বিয়ে করেছে। তাদের বিয়ে হয়েছে প্রেম করে। সেই থেকে আমার শখ প্রেম করেই বিয়ে করব। আমার ভাইয়া ও ভাবির সাকসেসফুল প্রেম কাহিনীও আপনাদের বলি। এখন আমি আছি আমার দুঃখ নিয়ে, তাই ওটা পরে শোনেন। তারপর একধারে এক সপ্তাহ কলেজে যাওয়া হয় নাই। ভাইয়া আর ভাবির সাথে সময় ভালোই কাটলো। মেঘলার কথা ততটা মনে পড়ল না। 6 দিন পর ভাইয়া আর ভাবি চলে গেল। আমার একটা বদ অভ্যাস আছে, কারোর উপর রাগ করে থাকতে পারি না। 7 দিন পর কলেজে যাচ্ছি, না গেলেও অসুবিধা, সামনে পরীক্ষা তো তাই। কলেজে ঢুকে নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছি, আর তখন পিছন থেকে কেউ যেন ডাক দিল। ঘুরেই দেখি মেঘলা আপু ডাকছে। এই, এতদিন ধরে কলেজে আসিস নাই কেন? আপনাকে বলতে হবে নাকি? যা বলছি তার উত্তর দে। শরীরে জ্বর ছিল, তাছাড়া ভাইয়া ভাবে আসছিল, ওদের সাথে সময় কাটাচ্ছি, তাই আসি নাই। তো আমাকে একটা ফোন করে বলতে কি হয়েছিল? আমি তো একটা লুচ্চা, আপনার মতো একটা ভালো মেয়েকে ফোন দিয়ে জ্বালাবো কেন? ও, এখনো ওটাই ধরে আছিস? না, বলেই ওখান থেকে চলে আসতে লাগলাম।
তখন পেছন থেকে মেঘলা বলল, এত ভাব ভালো না, আর ভুলেও তোকে ফোন দিব না, যা। আর ফোন দিতে হবে না তোমাকে, মনে মনে বলতেছি। তারপর থেকে আর কথা হয় নাই মেঘলার সাথে, শুধু মাঝে মধ্যে দেখা হতো। একই কলেজে পড়ি তো, তাই। ধীরে ধীরে আমার পরীক্ষাও চলে আসলো। আল্লাহর রহমতে পরীক্ষাটাও ভালো হলো। মেঘলার পিছনে লেগে থাকলে মনে হয় ভালো হতো না। পরীক্ষার পর 1 মাস মতো ছুটি আছে, তাই ভাবলাম বাড়িতে সময় কাটাবো, তাহলে মেঘলার কথা তেমন মনে পড়বে না। আপনারা কি ভাবছেন, আমি মেঘলার ভুলে গেছি? না, আমি ভুলি নাই। তাকে যে সত্যি অনেক ভালোবাসি, আর এখানে থাকলে তাকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে থাকবে, তাই আমার বাড়িতে ছুটিটা কাটাবো। তবে এই কয়েকদিন একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করেছি, যে যদি কোনো মেয়ে আমার সাথে কথা বলে তো মেঘলার চেহারা দেখতে খুবই ভালো লাগে। চেহারা আর চোখ দুটো লাল হয়ে যায়, মানেটা হলো রেগে যায়। কিন্তু এখানে তার রাগার কিছুই নেই। মেঘলা তো আমাকে ভালোবাসে না, আর যেই মেয়ে আমার সাথে কথা বলে পরের দিন থেকে ওই মেয়ে আর আমার দিকে ভালোভাবে তাকায়ও না। এই একটা বিষয় আমি বুঝতে পারি না। তা যাই হোক, এত বুঝে আমার লাভ নেই। এখন একটু ঘুমাবো, সকালে বাসে বাড়িতে যাব তো, তাই আপনারাও একটু ঘুমান, শরীরটা ভালো থাকবে। পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিলাম। তারপরে একদমই হালকা নাস্তা করে একটু রেস্ট নিলাম, কারণ বাসের গন্ধ আমার সহ্য হয় না। সব খাবার বের হয়ে যেতে পারে, সেই জন্য আগেই একটু খেয়ে রেস্ট নিলাম। সকাল 8:30 মামিকে বিদায় দিয়ে চলে আসলাম বাস কাউন্টারে। সাথে মামা ছিল। 9টার সময় বাস রওনা দিল। তখন বাসে উঠে মামাকে বিদায় দিয়ে যাত্রা শুরু করলাম। বাস তো তার আপন মনেই চলছিল, না মানে বাসের চালক আপন মনেই চালিয়ে নিয়ে যাচ্ছিল আর কি। আমি কানে ইয়ারফোন গুঁজে দিয়ে গান শুনছি আর যাচ্ছি। আমার পাশে একজন ভদ্রলোক বসেছিল, বয়স আনুমানিক 40+ হবে। আমি কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিলাম, হঠাৎ মেজাস্টার 12টা বাজিয়ে দিল। একটা কল। ফোন বের করে দেখি মেঘলা কল দিয়েছে। হঠাৎ মেঘলার কল পেয়ে অনেকটা অবাক হলাম বটে, কারণ এই মেয়েটা হঠাৎ কল করলো কেন। এসব ভাবতে ভাবতে কল কেটে গেল। তাই আবার ইয়ারফোনের মাথা ফোনে লাগাতে গিয়েই আবার কল দিল। একটু সময় অপেক্ষা করে রিসিভ করলাম শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কেন? আগে উত্তর দাও। আমি তো বাসে বসে আছি। কিসের বাস? কই যাও তুমি? বাসায় যাচ্ছি। মানে একবারে যাচ্ছ? না, ছুটি কাটাতে যাচ্ছি। কেন? কেন, এখানে কাটানো যেত না? যেত। তাহলে? একটা স্মৃতি বারবার মনে পড়ছিল, তাই বাসায় যাচ্ছি। ভালো। হুম। আমাকে বলে গেলে কি খুব কষ্ট হতো তোমার? আপনাকে কেন বলতে যাব? আর আপনি তো আপনার সামনে যেতে বারণ করেছেন। আমি তো খারাপ ছেলে, লুচ্চা ছেলে, কোন মুখ নিয়ে আপনার সামনে যাব? সরি। আজব, সরি বলছেন কেন? তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি যা বলেছিলেন সব ঠিক, আমি আসলেই লুচ্চা। ফোন রাখলাম বলেই কল কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। মেঘলার গলার আওয়াজ কেন জানি অসহায়ের মতো লাগলো। এখন খারাপ লাগছে। ওকে এইসব না বললেই পারতাম। হঠাৎ দেখি পাশের আঙ্কেল বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি সেদিকে মাথা ঘামালাম না। আঙ্কেল যা ভাবার ভাবুক, আমার তাতে কি। মনটাকে শান্ত করতেই আবার কানে ইয়ারফোন লেগে গান শুনতে লাগলাম। রাস্তায় জ্যাম থাকায় আমার প্রিয় শহরে পৌঁছাতে সময় লাগলো 6 ঘন্টা। বাসা থেকে ব্যাগ নিয়ে নেমে একটা দোকানে গেলাম কিছু খাবার কিনতে, আমার পিসি ভাতিজাটার জন্য। বড় ভাইয়ের ছেলে চকলেট, বিস্কুট আর মিষ্টি কিনে বাসায় পৌঁছলাম। কেউ তেমন অবাক হলো না, কারণ মামা আগে কল দিয়ে বলে দিয়েছে যে আমি আসছি। বাসায় পৌঁছে সবাইকে সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে ভাতিজার গালে
চুমু দিয়ে ওর খাবার চকলেট আর বিস্কুট বের করে দিলাম। ও তো খুশিতেই আত্মহারা। আমার রুমে যেয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে অনেকটা সময় আড্ডা দিয়ে রাতের হালকা খাবার খেয়ে আমার রুমে চলে আসলাম। বিছানা ঠিক করে শুয়ে ফোনটা হাতে নিয়ে যেই ভাবছি একটু ফেসবুকে যাব, তখনই মেঘলার কল। প্রথম 2 বার রিসিভ করিনি, তৃতীয়বারের বেলায় রিসিভ করলাম। এত সময় লাগে কল ধরতে? কিছু বলবেন? আপনি করে বলছো কেন? তুমি করে বলো। না, আপনি আমার সিনিয়র, তাই আপনি বলাই বেটার। ডিনার করেছো? জি, আপনি? না। কেন? এমনি ভালো লাগছিল না তাই। খেয়ে নিন, নয়তো শরীর খারাপ করবে। তাই? ঘুম পাচ্ছে, ঘুমাবো। ও আচ্ছা, শুভরাত্রি। জি বলেই ফোনটা কেটে দিলাম। আমাকে ভালোবাসে না, শুধু মায়া বাড়িয়ে তুলছে। মেয়ে মানুষ আসলে আজব। কেন এখন ওই ছেলের সাথে গল্প করুক? আমার সাথে এত কথা কেন, এত দরদ দেখাচ্ছে? মনটা খারাপ করে দিল। আর ঘুমাতে পারছি না, শুধু ওর মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসছে। অনেক কষ্টে ঘুমাচ্ছি। সকাল 7টার সময় ফোনের রিংটোন শুনে ঘুম ভাঙলো। মেজাজ 107 ডিগ্রি হয়ে গেছে। এমনিতেই ঠিকমতো ঘুম হয়নি, আর এখনই তুললো। ফোন হাতে নিয়ে দেখি 15 বারেরও বেশি কল দিয়েছে। তখন আবার কল দিল, সাথে সাথে রিসিভ করলাম। কি হয়েছে, এত কল দিচ্ছেন কেন? জানো কত টেনশন হচ্ছিল, এতবার কল দিলাম রিসিভ করলা না। আমি তো ভেবেছি অসুস্থ হয়ে পড়েছো। অসুস্থ হই বা মরি, এতে আপনার তো কিছু যাওয়া আসার কথা না। শুধু শুধু এসব না করলেই পারেন। আরে ঘুমাবো, মাথা ব্যথা করছে। একটা ওষুধ খেয়ে ঘুমাও, ঠিক হয়ে যাবে। লাগবে না বলে ফোন কেটে দিলাম। 4টার দিকে একটু বাইরে আসলাম পুরাতন বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমাকে দেখে তো সবাই অবাক। সবার সাথে বসে প্রায় 3 ঘন্টা আড্ডা দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে রাতের খাবার একটু আগেই খেয়ে নিলাম। সেদিন রাতে প্রায় 17 বারের মতো কল দিয়েছে মেঘলা, কিন্তু রিসিভ করিনি। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? তাই সিম 2টা খুলে রেখে দিলাম, আর নতুন সিম তুললাম ফোনে। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। একদিন বিকেলে বাসা থেকে বের হয়ে চলে আসলাম পুরাতন আড্ডাখানায়। আড্ডা দিয়ে বাসার দিকে রওনা দিলাম। যাওয়ার সময় দোকান থেকে কয়েকটা চকলেট নিলাম ভাতিজার জন্য। চকলেট কিনে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি তো অবাক, এ হঠাৎ করে এখানে আসলো কেন? পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। বাসায় এসেই আমি অবাক, কারণ এই হারামি ভুল করেও আমাদের বাসায় আসে না। আর আজকে আসলো কেন? না কোনো মতলব আছে? ও সরি, আমাদের তো বলাই হলো না। এ হলো সুমাইয়া, আমার খালাতো বোন। আমরা একই ক্লাসে পড়ি, কিন্তু জায়গা আলাদা আর কি। হারামিটা আমাদের বাড়িতে আসতেই চায় না, আর আজকে হঠাৎ আসলো। অবাক না হয়ে পারলাম না। কিরে, কেমন আছিস? আছি ভালোই, তোর কি অবস্থা? আমি তো হেব্বি ভালো। তো কতদিনের জন্য আসলি? এই তো আর কি, 15 দিন পরে চলে যাব। ও কিন্তু তুই হঠাৎ এখানে, কারণ কি? কারণ তো আছেই। কি কারণ? আমি মামার বাড়ি যেয়ে থাকবো 15-20 দিন। কেন? তোকে জ্বালাতে। কুত্তি, জিব্বা টাইনা ছিড়মু। চুপ হারামি। তো যা, কে মানা করলো? তোর আম্মু বলেছে তুই যেদিন যাবি সেদিন তোর সাথে যেতে। কি? জি জনাব। আমি নিয়ে যেতে পারবো না। কেন পারবি না? পারবো না আমি, ব্যাস। আচ্ছা খালুকে বলছি, দাঁড়া। না, আমিও পারবো।
কুত্তি। ও গুড গুড। এখন যা, আমি ফ্রেশ হব। মানে আমি কই যাব? ও সরি, তুই থাক, আমি ফ্রেশ হব, রুমে গেলাম। হারামি খালু। হারামি, আমার বন্ধুগুলো আড্ডা দিতে অনেক সময় নষ্ট করালো, তোকে বলিনি তো? চলে আসলাম আমার রুমে। একে তো আব্বুকে ভয় পাই, তার উপর এই হারামিটা শুধু আব্বুকে ডাকবে আর উল্টোপাল্টা কথা বলে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে গল্প করে রাতের খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। তখন হঠাৎ কি যেন মনে হলো, জানি না, আমার পুরাতন সিমটা চালু করলাম। যেই 2টা সিম খুলে রেখেছিলাম সেগুলোর একটা। সিম চালু করার ঠিক 3 মিনিট পরেই একটা কল আসলো। মোবাইল হাতে নিয়ে দেখি মেঘলার কল। কিছুটা বিরক্ত লাগলো, কিন্তু ফোনটা রিসিভ করতেই এক গাদা প্রশ্ন আমাকে ছুঁড়ে মারলো। ওই কেমন আছো? তোমার ফোন বন্ধ কেন? তুমি ঠিক আছো তো? জানো কতটা টেনশনে ছিলাম এই 11 দিন। আমার কথা কি একটু মনে পড়ে না? বলো না, তুমি ঠিক আছো তো? একই কথাগুলো বলছে আর মনে হচ্ছে খুব কেঁদেছে। গলার আওয়াজটা কেমন জানি শোনা যাচ্ছে। ভালো আছি, কিছু হয়নি আমার। আপনি কেমন আছেন? জানি না, তোমার ফোন বন্ধ কেন? ও খেয়েছো? আপনি? জানি না, তাহলে এখন ঘুমাও কেমন? খেয়ে নিন আপনি। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি। ফোন কেটে দিলাম। কিছুই বুঝছি না, এত দরদ কিসের? আর কণ্ঠস্বর শুনে মনে হলো খুব কেঁদেছে আর এখন কাঁদছিল। কিন্তু কেন কাঁদছে, কার জন্য কাঁদছে, এটাই প্রশ্ন। হয়তো ছ্যাঁকা খেয়েছে, সেজন্য আমাকে খুঁজছে টাইম পাস করতে। হ্যাঁ, এটাই হবে হয়তো। তবে আমি আর কারোর টাইম পাসের কারণ হতে চাই না। এত ভাবাভাবি না করে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ভোরে ফজরের আজানের শব্দে ঘুম ভাঙলো। বিছানা ছেড়ে উঠে উজু করে নামাজ আদায় করে আবার বিছানা গা এলিয়ে দিলাম। আবার একটা ঘুম হলো প্রায় 4 ঘন্টার। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আজকে আর বাইরে গেলাম না, বাসায় আড্ডা হলো। রাতে সুমাইয়া আমার ফোন হাতে নিল। তখন একটা কল আসলো। সুমাইয়া দৌড়ে নিয়ে এসে ফোন দিল। ফোন হাতে নিয়ে দেখি মেঘলা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আছি। রাতে খেয়েছো? না, আপনি? ওই খালা খেতে ডাকছে, আমি গেলাম, তুইও আয়। আচ্ছা তুই যা, ফোন কানে ছিল। ওটা তো মেয়ের গলা। কে মেয়েটা, আর তোমার সাথে কি করছে? আমার খালাতো বোন সুমাইয়া, আমরা একই বয়সের। ও, এই জন্যই আসো? না। বুঝি তো। আজব, ও হঠাৎ বেড়াতে এসেছে। ও, ঢাকা কবে আসছো? 15 দিন পরে। এত লেট? লেট কেন হবে, কলেজ তো ছুটি, আর আমিও ছুটি কাটাতে এসেছি। খেতে ডাকছে, যাও খেতে। আর আপনিও যান। এভাবে প্রায় প্রতিদিন টুকটাক কথা হয়। আবার আমি তার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি। কি করব, ওর যেমন সুন্দর আওয়াজের, সুন্দর কথায় মন এমনিতেই গলে যায়। এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে গেল। আজকে সকালে টিকিট করে আসছি 2টা, কারণ সুমাইয়াও যাবে আমার সাথে। রাতে আমাদের দুজনকে বাসে তুলে দিয়ে বিদায় জানিয়ে সবাই চলে গেল বাসায়। আমার পিসি ভাতিজাটার মন খারাপ, সব সময় চাচ্চু চাচ্চু করে ডাকে। ওর জন্য আমারও মন খারাপ লাগছে। আর আম্মুর তো গতকাল থেকেই মন খারাপ আমি যাব শুনে। একটু পরেই বাস রওনা দিল ভাটার উদ্দেশ্যে। জ্যাম না থাকলে 5 ঘন্টার মধ্যেই পৌঁছিয়ে যাব ইনশাল্লাহ। আর জ্যাম থাকলে অনেক দেরি হবে। আমার ফোনে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ সুমাইয়া ইয়ারফোনের একটা মাথা নিয়ে ওর কানে গুজে দিল। কিছু বললাম না, শুনছে শুনুক। একটু পরেই মেঘলার কলের ফোনটা বেজে উঠল।
2-3 বার দিল, রিসিভ করলাম না। চতুর্থবারের বেলায় সুমাইয়া হাত থেকে ফোন নিয়ে রিসিভ করতেই পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। 2-3 বার কল দিল, কিন্তু রিসিভ করলাম না। যাচ্ছিই তো, এখন আবার কিসের কথা? বাসে। চতুর্থবার যখন কল দিল তখন সুমাইয়া হঠাৎ করে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রিসিভ করলো, কিন্তু ইয়ারফোন লাগানো ছিল, তাই আমিও কথা শুনছিলাম। হ্যালো, কে আপনি? এত কল দিচ্ছেন কেন? আপনি কে? আর আকাশের মোবাইল আপনার কাছে কেন? আমি সুমাইয়া, ওর খালাতো বোন, আর ও আমার পাশেই বসে আছে। মানে কি? ওই মেয়ে? তুই এত রাতে একটা ছেলের কাছে বসে আছিস কেন? ওর বলছি। ভালো করে কথা বলুন। রাখ তোর ভালো কথা। তুই ওর কাছ থেকে দূরে যা আর ওকে ফোন দে। না, দিব না। কি করবেন আপনি? কি করব? তোকে খুন করব। দূরে যা ওর থেকে। তখনই সুমাইয়ার হাত থেকে ফোন কেড়ে নিলাম। কি হয়েছে? এমন কেন করছেন? তুই এত রাতে একটা মেয়ের পাশে বসে আছিস, লজ্জা করে না তোর? না, করে না। আপনার কি তাতে? তোকে খুন করে ফেলবো। ওই মেয়েকে দূরে যেতে বল বলছি। আজব তো, দূরে কোথায় যাব? কেন, অন্য রুম নেই নাকি? ওকে অন্য রুমে যেতে বল। পাগলি নাকি? আমরা এখন বাসে আসছি, বুঝলেন? বাসে মানে? কোথায় যাস তুই? ওকে নিয়ে পালিয়ে যাচ্ছিস না তো? কি সব আজে বাজে কথা বললেন? ও আমার খালাতো বোন, ওকে নিয়ে পালাবো কেন? জানি না, তুই বাসে কেন বল? ঢাকাতে আসছি আমি, সেজন্য। সত্যি? হুম। কিন্তু ওই মেয়ে কেন বাসে? ওই তো মামার বাসায় 15-20 দিন থাকবে। কি? ও কেন থাকবে? ওরও মামার বাসা, তাই ঘুরতে যাচ্ছে। ভালো। ফোন রাখলাম, বাসে অনেক মানুষ। আচ্ছা, ভালো মতো আসো। ফোন কেটে দিয়ে আর কোনো কথা না বলে ঘুম দিলাম একটা। 6টার সময় সুমাইয়া ডেকে তুলল, কারণ আমরা পৌঁছিয়ে গেছি। বাস থেকে ব্যাগ নিয়ে নেমে রিক্সা খুঁজতে লাগলাম। এত সকালে রিক্সা পাওয়াও কঠিন। কপাল ভালো ছিল, তাই একটা রিক্সা পেয়েছি। রিক্সাতে দুজন উঠে চলে আসলাম বাসায়। রিক্সা ভাড়াটাও আমাকে দিতে হলো। বাসায় এসে মামা মামিকে সালাম দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। একদম 12টায় ঘুম থেকে জাগনা পেলাম। উঠে ফ্রেশ হয়ে যেই দেখি মামা নেই, মানে অফিসে চলে গেছে। আর সুমাইয়া মামির সাথে বসে গল্প করছে। আমি টেবিলে বসলাম, তখন মামি খাবার দিল। আমি খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। বিকালে একটু বাইরে আসলাম হাঁটতে, তখন সুমাইয়াও জেদ ধরলো সাথে যাবে, আর মামিও ওর হাতে হ্যাঁ মিলালো। বাধ্য হয়ে নিয়ে আসতে হলো হারামিটাকে। পার্কে ঘুরতে গেলাম। ঘোরা শেষে ফুচকা খাওয়ার জেদ ধরলো, সেটাও গিলালাম ওকে। পুরো 1 প্লেট ফুচকা ইচ্ছা মতো গিলল। খাওয়া শেষে বিল দিয়ে উঠে একটু হাঁটতেই দেখি মেঘলা সামনে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলেই দেখেও না দেখার ভান করে চলে আসলাম তার সামনে থেকে, কারণ সে তো বারণ করেছিল আমার চেহারা যেন তাকে না দেখায়। আমি সোজা চলে এসেছি। পিছনে একবার দেখতেই ইচ্ছা করলো, অত কিন্তু তাকালাম না। তবে আমার মনে হচ্ছে মেঘলা আমাদের দিকে তাকিয়েছিল। রাতে কয়েকবার কল দিল, কিন্তু ধরলাম না। এভাবেই 5 দিন কেটে গেল। আজকে থেকে কলেজ শুরু হবে আমার, তাই সকালে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। কোথায় যাবি? কলেজে যাব, আজকে থেকে ছুটি শেষ। ও, তাহলে একটু দাঁড়া, আমিও যাব। তুই কোথায় যাবি? কোথায় আবার? তোর সাথে তোর কলেজে যাব। একদম না, আমি পারবো না তোকে নিয়ে যেতে। পারবি না? না, পারবো না। ওকে মামি। মামিও সাথে সাথে সেখানে হাজির। বলো।
দেখো না আমি যাব, আমাকে নাকি নিয়ে যাবে না? কেন? ওকে নিয়ে যাও। কিন্তু কোনো কিন্তু না, দেখুক তোমার কলেজটা, একটু দেখায় আনো। সমস্যা কোথায়? আচ্ছা দাঁড়া, আমি রেডি হয়ে আসি। যা, দাঁতে দাঁত চেপে রেখে বললাম। কি আর করার, ও রেডি হয়ে আসলো আর আমিও বাধ্য ছেলের মতো ওকে নিয়ে কলেজে আসলাম। এসেই তো অবাক হয়ে পড়লাম, কারণ মেঘলা কোনোদিন আমার আগে আসে না। আজকে হঠাৎ আমার আগে আসলো, তাই অবাক না হয়ে পারলাম না। যখনই আসুক আমার তাতে কি। আমি যেই একটা গাছের নিচে বসলাম, সাথে সুমাইয়াও। আমরা দুজন বসে গল্প করছিলাম, তখন হঠাৎ মেঘলা সামনে আসলো আর এসেই আমার হাত ধরে সেখান থেকে টেনে একটু দূরে নিয়ে গেল। তোমার সমস্যা কি? আজব তো, আমার আবার কিসের সমস্যা? আমার দিকে তাকিয়ে কথা বলো। কিছু বলার থাকলে বলেন, নয়তো আমি যাচ্ছি। ওই মেয়ের সাথে এত ঘুরছিস কেন? আর আজকে কলেজে আনতে হবে কেন? আমার খালাতো বোন হয়, জেদ ধরলো তাই মামি পাঠালো সাথে। ও ভালো। কিছু বলবেন? না, পরে বলবো। ওকে বাই। সুমাইয়ার কাছে এসে ওকে নিয়ে ক্লাসে গেলাম। স্যার পরিচয় জানতে চাইলো, তখন বললাম খালাতো বোন। কেউ বেশি প্রশ্ন করেনি, তাছাড়াও প্রিন্সিপাল মামার বন্ধু হয়, তাই আমার একটু স্বাধীনতা বিদ্যমান। ক্লাস থেকে বাসায় চলে আসলাম। এভাবে 4 দিন কেটে গেল। আর রোজ মেঘলা কেমন জানি মায়াভরা চোখে আমার দিকে তাকিয়ে থাকতো। মেয়েটা যে কি এখন বুঝতে পারলাম না। একদিন সকালে কলেজে যাব, সে সময় আজকেও জেদ ধরলো সুমাইয়া কলেজে যাবে। না করতে পারলাম না, কারণ তখন সাথে মামিও ছিল। ভালো ছেলের মতো ওকে নিয়ে কলেজে চলে আসলাম। সুমাইয়াকে নিয়ে আসলাম কলেজে। এসে দেখি পরীটা আমার দিকে তার মায়াবী নয়নজোড়া তাকিয়ে আছে। আমি কেন জানি চোখ ফেরাতে পারছিলাম না, শুধু তার দিকেই তাকিয়ে আছি। আরে আমি মেঘলার কথা বলছি। তখন হঠাৎ করে পাশের সুমাইয়ার দিকে চোখ গেল, দেখতে পেলাম ওকে। হঠাৎ সামনের দিকে চোখ পড়তে দেখি একটা ছেলে এসে মায়াকে জড়িয়ে ধরল। মেজাজ একেবারেই চতুর্থ আসমানে উঠে গেল। প্রচণ্ড রাগ উঠল, শালার সাহস কি করে হয়। পরবর্তী পার্টটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। এরপর মেঘলা আমাকে জড়িয়ে ধরল। আমি মিথ্যা ছাড়ানোর নাটক করছিলাম শুধু, কিন্তু প্রচণ্ড ভালো লাগছিল। আমি ছাড়াতে চাচ্ছি দেখে মেঘলা আরো শক্ত করে আমার হাতটা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই তার বাম হাত দিয়ে আমার ডান গালে, হাত দিয়ে আমার বাম গালে ওর 2টা ঠোঁট বসিয়ে দিল। হেভি লাগছে। আমি ছাড়ানোর কোনো চেষ্টা করিনি, কারণ ছাড়াতে চাইলেও উল্টোপাল্টা কিছু হয়ে যাবে। তাই যা চলছে চলতে থাক। 3 মিনিট ধরে আমার পুরো বাম গাল তার ঠোঁটের ছোঁয়ায় পেয়েছে। আমি কিছুটা লজ্জা আর রাগের ভাব করলাম। তোমার গালটা খুব সুইট, ঠোঁট তো আরো মিষ্টি হবে। কোনো কথা না বলে বড় বড় চোখ করে তাকালাম। মাইয়া কয় কি? দিব নাকি ঠোঁটে? এমন কেন করছেন? আমি একটা ছেলে, আর এমন করলে কন্ট্রোলে থাকবে না। চলো বিয়ে করে ফেলি, তারপরে বাসর রাতে কন্ট্রোল হারিও। কি তোমার মাথার তাস ছিঁড়া নাকি? চলো চলো। আমি তখন একটু সামনের দিকে তাকালাম, আর আমার চোখ একবারে 3য় আসমানে যেয়ে থামলো। সামনে দেখি সুমাইয়া হাঁ করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আল্লাহ, এ কেমন অবস্থায় ফেলাইলা? মেঘলা এখনো সামনে তাকায়নি। আপনার হলো? না, ওই গালও লাগবে, তারপর ঠোঁট। আচ্ছা দাঁড়ান। মেঘলার মাথায় হাত দিয়ে ওর মাথাটা সামনের দিকে ঘুরিয়ে দিলাম, আর ও সামনে দেখতেই চমকে গেল,
কারণ সুমাইয়া এভাবেই তাকিয়ে আছে যে মনে হচ্ছে ও সব কিছুই দেখেছে আর শুনেছে। মেঘলা অনেকটা লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। আমিও উঠলাম। কিরে, কখন আসলি? তোরা না ঘুরতে গেছিলি? এই, তখন থেকে লাজ লজ্জা ফেলে বসে বসে চুম্মাচুম্মি করছিস? মা মানে? মানে করতে হবে না, আমি সব শুনেছি আর দেখেছিও। দেখ, আমার কোনো দোষ নেই। ওই আগে থেকে এসে এসব করেছে। থাক, আর মিথ্যা বলতে হবে না। মিথ্যা হবে কেন? আমি তো সত্যিই বলছি। আমি মামা মামিকে বলে দিব। কি? খাইছে রে, সব শেষ। না বোন, কইস না। তোরে ঘুরতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাব। সত্যি? তুই তো ঘুরতেই গেছিলি। গাধাটার বাপ কল দিল আর চলে গেল। ও, বাসায় যাবি তো এখন? চল, মামিকে সব বলতে হবে। আরে, আমরা ঘোরাঘুরি করে বাসায় যাব, তাই বলছি। ওলে সোনা ভাই আমার। ভাবি, আপনিও চলেন। ওই, ওকে ভাবি বলছিস কেন? তো কি বলবো, ভাবি চলেন। কোথায় যাব আমি? কেন, স্বামী আর ননদের সাথে ঘুরতে। ও, চলো ননদ। ভাবি, ওই চল চল চল। ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে। আমার ক্ষেত্রে আর তা হলো। পালাতে পারলাম না, ঠেলায় পড়ে ঘোরাতে হচ্ছে ওদের। পুরো 3 ঘন্টা ঘোরাঘুরি করলাম। দুজন 2 প্লেট ফুচকা গিল থুক্কু খেলো আর কি। মেঘলার মায়া ভরা চাঁদ মুখখানা দেখে সত্যি অনেক ভালো লাগছিল, কারণ ওর চেহারাতে খুশির ছাপ ছিল সব সময়। যাক, পাগলিটা যে এত খুশি হলো তা ভেবেই ভালো লাগছে। ঘোরাফেরা আর খাওয়া শেষে 3 জন বাজারের দিকে আসতে লাগলাম। তখন সুমাইয়া দৌড়ে ছোট একটা কসমেটিকের দোকানে গেল। আমি আর মেঘলা দাঁড়িয়ে আছি। জান। কে? আমি? জান। আমি কারো জানটান না। তুমি আমার জান। কি চলছে এখানে? কিছু না। কই গেছিলি? এই রিংটা কিনতে। রিং কি হবে? পরিয়ে দিবি ভাবিকে। পাগলে কয় কি? চুপচাপ পড়া, নয়তো। না, আমি পড়াবো না। পড়া না। ওকে, চল বাসায়, সব কিছু বলবো, আর বানিয়ে বানিয়ে আরো বলবো। তুই রিং দে, এক্ষুনি পড়াবো আমি। নে। এটার দাম কত? সোনার মনে হচ্ছে। দেখ হয় কি না আঙুলে। দাম তো অনেক। বাল, তুই পড়া, নয়তো। পড়াচ্ছি। মেঘলার দিকে ঘুরলাম, দেখি আগে থেকেই ওর হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে রেখেছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি, যেন বিশ্ব জয় করেছে সে। মেঘলার করা কোনো অপমানই আমার মাথায় নেই। তখন যে কতটা ভালো লাগছিল কাউকে বলে বোঝাতে পারবো না। আমি মেঘলার বাম হাতের অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিলাম। খুব সুন্দরভাবে রিংটা মেঘলার আঙ্গুলে হয়ে গেল। তখন মেঘলার ঠোঁটের হাসিটা একটু বেশি হলো, আর আমি তখনই বড় ধরনের একটা ক্রাশ খেলাম। এর আগে ওকে কখনো এত খুশি দেখিনি। রিংটা পরিয়ে দিয়ে ওদের ওখান থেকে দাঁড়িয়ে রেখে রাস্তার অন্য পাশে গেলাম আইসক্রিম কিনতে। 3টা কোন আইসক্রিম কিনে দোকান থেকে বের হয়ে ওদের দিকে তাকিয়ে রাস্তা পার হতে লাগলাম। তখন ইসরাক হঠাৎ করে আমাকে দেখে চিল্লিয়ে উঠল। আমি বুঝলাম না কেন, কিন্তু এক মুহূর্তেই বুঝতে পারলাম কেন। একটা গাড়িকে এসে সজোরে আমাকে ধাক্কা দিল, আর আমি ছিটকে পড়লাম রাস্তায়। মাথা হয়তো ফেটে গেছে, সেজন্য রক্ত বের হতে লাগলো। সমস্ত গাড়ি থেমে গেল, আর ওইদিকে মেঘলা সুমাইয়া দৌড়ে আমার কাছে আসলো। দুজনই কাঁদছে।
কিন্তু মেঘলার চোখ থেকে অঝরধারায় পানি গড়িয়ে পড়তেই আছে। তোমার কিছু হবে না, তোমার কিছু হতে দেব না। তুমি কেন গাড়ি ডাকো? ওই জান, কথা বলো, তোমার কিছুই হবে না। জান, কথা বলো না প্লিজ। ওই জান। এসব বলছে আর খুব কাঁদছে আমার জন্য। কেউ কাঁদছে ভাবতেই একটা ভালো লাগা কাজ করছে। জান আমার সময় শেষ জান। এই কথাটুকু বলার পরে কি হয়েছে আমার কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি। তাকিয়ে দেখি পাশে মামা মামি সুমাইয়া, আর আমার পাশে বেডে মেঘলা শুয়ে আছে। তোমরা সবাই? এখন সব ঠিক আছে, চিন্তা করতে হবে না। চিন্তা করো না। আমার কি হয়েছিল? মাথা একটুখানি ফেটে গেছে, তবে ডাক্তাররা বলেছে ঠিক হয়ে যাবে।